বন্ধুরা, আমার শিক্ষাদীপ ইনস্টিটিউটে তোমাদেরকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। তো আমার আগের যে ক্লাসটি ছিল রামায়ণ নিয়ে, তো সেখানে আমি রামায়ণ কিভাবে রচিত হয়েছে, রামায়ণের রচনাকার কে এবং রামায়ণ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শ্লোক তুলে ধরেছিলাম এবং রামায়ণের যে রচনাকাল সেটাও তুলে ধরেছিলাম। তোমরা বন্ধুরা যারা এই ক্লাসটি দেখছো এর আগের ক্লাসটা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমি রামায়ণের বাকি বিষয়টি সম্পর্কে কিছুটা আলোচনা করব। তো বন্ধুরা তোমরা দেখে নাও। তো রামায়ণ সম্পর্কে প্রথমে দেখে নাও, বলছে রামায়ণ শব্দের অর্থ। রামায়ণ শব্দের অর্থ হলো রামচরিত, অর্থাৎ রামকে আশ্রয় করে রচিত কাব্যই হচ্ছে রামায়ণ, অর্থাৎ যেটাই রামকে অবলম্বন করে বা আশ্রয় করে রচিত সেটা হচ্ছে রামায়ণ। রামায়ণের আমরা আগের ক্লাসে দেখেছি যে রামায়ণের 7টা কাণ্ড, এর মধ্যে সবথেকে বড় বা বৃহত্তম কাণ্ড কোনটি? সেটা হচ্ছে যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ড। এবং রামায়ণের সবথেকে ক্ষুদ্রতম অর্থাৎ সবথেকে ছোট কাণ্ড কোনটি? না, কিষ্কিন্ধা কাণ্ড। বন্ধুরা, তোমরা রামায়ণের বৃহত্তম এবং ক্ষুদ্রতম কাণ্ড কোনগুলো নামগুলো অবশ্যই ভালোভাবে দেখে রাখবে, কারণ এই দুটি খুবই ইম্পর্টেন্ট। তো আমরা দেখলাম বা জানলাম আগের ক্লাসে যে রামায়ণের রচনাকারকে, রামায়ণের রচনাকার হলেন বাল্মীকি। তো এই যে রামায়ণ, এটা কী নিয়ে রচিত হয়েছে? এইক্ষুনি বললাম যে রামকে আশ্রয় করে, অর্থাৎ রামের কাহিনী অবলম্বনে রচিত কি না রামায়ণ। তো এখানে রামের সম্পর্কে আমরা কোন তথ্য পেয়ে থাকি? তো রামের সম্পর্কে যে তথ্য পেয়ে থাকি সেখানে আমরা পেয়ে থাকবো যে রামের পিতা, রামের মাতা কে, এবং যে যুদ্ধ কিভাবে হয়েছিল, কোথায় হয়েছিল, কাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, এই সমস্ত বিষয় আমরা রামায়ণের মধ্যে পেয়ে থাকি। তো দেখে নাও, রামায়ণে আমরা যে রামের পরিচয় পেয়ে থাকি তার পিতাকে, না পিতা হলেন দশরথ। এবার দেখো এই দশরথকে, দশরথ হলেন অযোধ্যারাজ দশরথ, অর্থাৎ অযোধ্যার রাজা হলেন দশরথ। তিনি হলেন অজ ও ইন্দুমতির পুত্র। তাহলে দশরথ হলেন অজ এবং ইন্দুমতির পুত্র। এই যে দশরথ, ওনার 3জন পত্নী অর্থাৎ স্ত্রী, এবং পুত্র হলেন 4জন এবং কন্যা হলেন 1জন। তাহলে দশরথের পত্নী অর্থাৎ স্ত্রী হলেন 3জন। কে কে? না কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। এই যে রাম তাহলে কার পুত্র? রাম হলো কৌশল্যার পুত্র, আর কৈকেয়ীর পুত্রের নাম হলো ভরত, এবং সুমিত্রার পুত্র হলো লক্ষণ ও শত্রুঘ্ন। ঠিক আছে, তাহলে রামায়ণে যে অযোধ্যা রাজা দশরথের 4 পুত্রের পরিচয় পেয়ে থাকি, ওনাদের নাম আমরা জানতে পারলাম। ঠিক আছে, এরপরে দেখো দশরথের পুত্রবধূদের নাম আমরা জানলাম। দশরথের যে 4 পুত্র তাদের নাম। তো দশরথের যে 4 পুত্র, এদের স্ত্রীদের নাম কি? স্ত্রীদের নাম হচ্ছে, রামের স্ত্রীর নাম হলো সীতা, এবং ভরতের স্ত্রীর নাম মান্ডবী, লক্ষণের স্ত্রীর নাম হলো উর্মিলা, এবং শত্রুঘ্নের স্ত্রীর নাম হলো শ্রুতকীর্তি। ঠিক আছে, তো তোমরা দশরথের পুত্রদের সহ তাদের পুত্রবধূর যে নাম সেগুলো একটু দেখে রাখবে। এবং দশরথের যে একটি কন্যা, তার নাম কি? না তার নাম হলো শান্তা। ঠিক আছে, এই যে শান্তা, তাহলে এনার স্বামীর নাম কি? না ঋষ্যশৃঙ্গ, অর্থাৎ শান্তা হলেন ঋষ্যশৃঙ্গের স্ত্রী। তো আমরা যারা রামায়ণ ভালোভাবে পড়েছি তারা অবশ্যই জানি যে রাম বনবাসে গিয়েছিল। তো রামের এই বনবাসের সময়টা কতদিন ছিল? না 14 বছর। ঠিক আছে, এবার দেখো যে কৈকেয়ীর প্রার্থিত বর, কৈকেয়ী 2টি বর প্রার্থনা করেছিল, সেটি কি কি? সেই 2টি হলো ভরতের রাজ্যলাভ ও রামের বনবাস। আচ্ছা বন্ধুরা, আমি এখনই বললাম যে রাম 14 বছর বনবাসে ছিল। তো সেখানে সে কোথায় অবস্থান করেছিল? তার অবস্থান কোথায় ছিল? না দণ্ডকারণ্যে, অর্থাৎ পঞ্চবটিতে। এরপর আমরা জেনে নেব যে রামায়ণের বিখ্যাত টিকার নাম এবং তাদের টিকাকারদের নাম। তো আমরা রামায়ণে প্রায় 30টির বেশি টিকা পেয়ে থাকি। এদের মধ্যে সবথেকে প্রাচীনতম টিকা কি? না রামানুজীয় টিকা, যেটি রচনাকার হলেন রামানুজ 14দশ শতকে, এবং সর্বশ্রেষ্ঠ টিকার নাম হলো
তিলক টিকা, এর রচনাকার হলেন নাগেশ ভট্ট, অষ্টাদশ শতকে রচিত। ঠিক আছে, এবং আরও অন্যান্য টিকাগুলির নাম তোমরা দেখে রাখো। অন্যান্য টিকাগুলি কি কি না, বিদ্যানাথ দীক্ষিত রচিত রামায়ণ দীপিকা টিকা, বেঙ্কট কৃষ্ণধারী রচিত সর্বার্থসার টিকা, ঈশ্বর দীক্ষিত রচিত বৃহৎ বিবরণ ও লঘু বিবরণ টিকা, গোবিন্দরাজ রচিত রামায়ণ ভূষণ টিকা, যোগী মহেশ্বর তীর্থ রচিত রামায়ণ তত্ত্ব দীপিকা টিকা, আর মাধব যোগী রচিত রামায়ণ কতক টিকা। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা এরপরে আমি ফিরে আসবো রামায়ণের মূল আলোচনায়, অর্থাৎ রামায়ণের বিষয়বস্তু কি সেই আলোচনায়। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখে নাও রামায়ণের বিষয়বস্তু। তো আমি আগেই বললাম যে রামায়ণের 7টি কাণ্ড, 7টি কাণ্ডের নামও বলে দিলাম, প্রত্যেকটি কাণ্ডতে কোন কোন বিষয় রয়েছে জাস্ট সেগুলো তোমরা একটু জেনে রাখো। দেখো বলছে বালকাণ্ড বা আদিকাণ্ড, এখানে কি হয়েছে না, রামায়ণ যে রচনা তার সূত্রপাত ঘটেছে দশরথ কর্তৃক সিন্ধুবধ এবং অন্ধমুনি কর্তৃক শাপ প্রদান। রামাদির জন্ম হয়েছে, তারকাবধ, রামাদির বিবাহ হয়েছে এবং পরশুরামের দর্পচূর্ণ হয়েছে এই কাণ্ডে। অযোধ্যা কাণ্ডে কি আছে না, অভিষেকের আয়োজন, অর্থাৎ রামের অভিষেকের আয়োজন, কৈকেয়ীর জন্য বর প্রার্থনা, অর্থাৎ কৈকেয়ীর বর প্রার্থনা। কৈকেয়ী কী বর প্রার্থনা করেছিলেন আমি এর আগে বলে দিয়েছি যে তিনি 2টি বর প্রার্থনা করেছিলেন, এক হলো ভারতের রাজ্যলাভ ও আরেকটি হচ্ছে রামের বনবাস। আচ্ছা আর কি আছে এখানে না, স্বলক্ষণ সীতা রামের বনগমন, দশরথের মৃত্যু, চিত্রকূট পর্বতে রাম এবং ভরতের মিলন ঘটেছে এই পর্বে। আচ্ছা এরপরের কাণ্ড কি না, অরণ্যকাণ্ড। এখানে কি আছে না, দণ্ডকারণ্যে প্রবেশ, খর ও দূষণবধ, শূর্পণখার নাসা এবং কর্ণচ্ছেদন, মায়ামৃগ মারিচবধ, রাবণ কর্তৃক সীতাহরণ, রাম কর্তৃক সীতা অন্বেষণ, রাবণের সহিত জটায়ুর যুদ্ধ ও রাবণ কর্তৃক জটায়ুর পক্ষচ্ছেদন, রামকে সীতার সংবাদদান পূর্বক জটায়ুর মৃত্যু। চতুর্থ কাণ্ড হচ্ছে কিষ্কিন্ধাকাণ্ড। এখানে ঋষ্যমুখ পর্বতে রামের গমন ও সুগ্রীবের সঙ্গে রামের মিত্রতা ঘটেছে, অর্থাৎ বন্ধুত্ব গড়ে উঠেছে। এখানে সীতার অলঙ্কার দর্শন মানে অলঙ্কারের দেখা মিলেছে, বালিবধ, তারাবিলাপ, সুগ্রীবের রাজ্য অভিষেক ঘটেছে, বর্ষার একটি সুন্দর বর্ণনা পাওয়া গেছে এই কাণ্ডে, এবং সীতাকে অন্বেষণ করার জন্য হনুমানের যাত্রা। হনুমান কি করেছেন এই কাণ্ডে, সীতাকে খোঁজার জন্য যাত্রা করেছেন, অর্থাৎ সীতাকে খুঁজতে বেরিয়েছেন। আচ্ছা এর পরের কাণ্ডে দেখো সুন্দরকাণ্ড। এখানে কি আছে না, সুন্দরকাণ্ডে আছে হনুমানের সমুদ্র লঙ্ঘনের উদ্যোগ, সমুদ্র লঙ্ঘন, সুরসা সাপিনীর উদ্ধার এবং হনুমান কর্তৃক লঙ্কাপুরী ভ্রমণ, অশোক বাটিকায় সীতার সঙ্গে হনুমানের সাক্ষাৎ ঘটেছে ও অভিজ্ঞানস্বরূপ রামের অঙ্কুরীয় প্রদান, মধুবন ভঙ্গ, রাবণপুত্র অক্ষয়কুমার বধ, হনুমান কর্তৃক লঙ্কা দহন, রামের নিকট সীতার মণি প্রদান ও সেতুবন্ধনের বন্দোবস্ত। এইগুলো আমরা এই সুন্দরকাণ্ডে পেয়ে থাকি এই সমস্ত ঘটনা। এবং যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ড যেটি হচ্ছে রামায়ণের সবথেকে বৃহৎ কাণ্ড, এখানে আমরা কোন কোন ঘটনার সঙ্গে পরিচিত হই, নল কর্তৃক সেতুবন্ধন, অকম্পন প্রহস্ত ধূম্রলোচন, বজ্রদংষ্ট প্রভৃতি রাক্ষসবধ, রাবণপুত্র ইন্দ্রজিৎ বধ, লক্ষণের শক্তিশাল, হনুমান কর্তৃক গন্ধমাদন পর্বত আনায়ন ও লক্ষণের পুনর্জীবন প্রাপ্তি। আমরা এই কাণ্ডে লক্ষণের পুনর্জীবন লাভের ঘটনাটি পেয়ে থাকি, যেটি খুবই গুরুত্বপূর্ণ। নাগপাশে রাম লক্ষণ, গরুর আগমনে মুক্তি, এবং এখানে গরুর আগমনে কী হয়েছে না, মুক্তি ঘটেছে। রামচন্দ্র কর্তৃক অকালবোধন, অকালবোধন অর্থাৎ দুর্গাপূজা। তাহলে আমরা দুর্গাপূজার পরিচয় কোন কাণ্ড থেকে পেয়ে থাকি, যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ড। এটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে দেখে রাখবে। এই দুর্গাপূজা বা অকালবোধনটি কোন কাণ্ডে আছে সেটা বারবার কিন্তু কোয়েশ্চেন আসে। মহি রাবণ বধ বা রাবণ বধ, সীতার অগ্নি পরীক্ষা। তাহলে সীতার অগ্নি পরীক্ষাও আমরা কোন কাণ্ডে পেয়ে থাকি, যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ডে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো সীতাসহ রামের প্রত্যাবর্তন ও রামের রাজ্যাভিষেক। তাহলে রামের রাজ্যাভিষেক কোথায় ঘটেছিল, কোন কাণ্ডে, যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ডে। এরপরে দেখো বন্ধুরা সর্বশেষ কাণ্ড হলো উত্তরকাণ্ড। এই উত্তরকাণ্ডে কি আছে না, সীতা পরিত্যাগ। রাম সীতাকে পরিত্যাগ করেছিলেন কোন কাণ্ডে, এই উত্তরকাণ্ডে। এরপরে আছে লবকুশের জন্ম, অশ্বমেধ যজ্ঞের আয়োজন এবং সীতার পাতাল প্রবেশ। তারপরে সীতার পাতাল প্রবেশের বর্ণনা আমরা কোন কাণ্ড থেকে পেয়ে থাকি না, উত্তরকাণ্ড থেকে।
ঠিক আছে। তারপরে হচ্ছে রামের দেহত্যাগ। এই কটি ঘটনা তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমি রামায়ণের কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র, তাদের নাম এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বা তাদের পরিচয় সম্পর্কে কিছুটা আলোচনা করব, এবং সেই সঙ্গে রামায়ণ অবলম্বনে রচিত গ্রন্থের নাম এবং তাদের লেখকদের নাম সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। টাটা।